নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে শনিবার 12ই ফেব্রুয়ারি 2022। আজকে বাকচক্রের নতুন পথ চলা বিবেকানন্দ ঘরে ঘরে 40তম অর্থাৎ 40th লেকচার আমরা শুরু করতে চলেছি। আজকের বিষয়ের কোনো পরিবর্তন নেই। স্বামীজির বিদেশ ভ্রমণ, ইংল্যান্ডে গিয়ে তিনি কি করেছেন বা তার নানা বিস্তৃতি, এবং বক্তা সেই একমাত্র এবং আমাদের যে এই বাকচক্রের মধ্যমণি বলুন বা এই বিবেকানন্দ ঘরে ঘরে কাণ্ডারি বলুন, শ্রী তরুণ গোস্বামী, যার পরিচয় নিষ্প্রয়োজন, তিনি আমার পাশেই বসে আছেন। সুতরাং আজকেও আমার এই ভূমিকা দীর্ঘায়িত না করে চলুন আমাদের প্রচলিত বা প্রথাগত প্রার্থনা সঙ্গীত শ্রীমতী জয়তী চক্রবর্তীর গাওয়া এবং ইউটিউবের মাধ্যমে পাওয়া সেই গানটি শুনে আমাদের অনুষ্ঠান শুরু করতে চলেছে। নমস্কার। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহপাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, বিঘ্ন দাপসারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। স্বামীজি আর শ্রীরামকৃষ্ণের এক জায়গায় নয়, একাধিক জায়গায় গভীর তাদের যোগাযোগ ছিল বা গভীর মিল ছিল। দুজনের রগড় ছিল সর্বাবস্থায়। শ্রীরামকৃষ্ণ যখন ক্যান্সারে আক্রান্ত, কথা বলতে পারেন না, তখনও যখন কোনো মানুষ গেছেন এবং গিয়ে বলেছেন যে আপনি তো আনন্দে আছেন, তিনি বলেছেন ঠিক ধরে ফেলেছেন। একদিন গিরিশচন্দ্র দেবেন্দ্রনাথ মজুমদারকে নিয়ে গেছেন, অসুস্থ শ্রীরামকৃষ্ণ। গিরিশচন্দ্র জিজ্ঞেস করছেন আপনি কেমন আছেন? তখন শ্রীরামকৃষ্ণ বলছেন খুব শরীর খারাপ, আর কিছু খেতেও পারছি না। দেবেন্দ্রনাথ মজুমদার বলেন কোথায়? আমি দেখছি আপনি বেশ ভালো আছেন, আপনার দেহ দিয়ে আনন্দের হিল্লোল ধ্বনি বয়ে যাচ্ছে।
ঠাকুর হেসে বলেছিলেন এসারা ঠিক ধরে ফেলেছে। এইরকম ভাবে আরো অনেক মিল আছে। দুজনেই অসাধারণ গান গাইতেন। শ্রীরামকৃষ্ণের অসাধারণ গান গাওয়া এবং স্বামীজি তো গান গাওয়া আমরা জানি। দুজনেরই সমাধি হতো, দুজনেই নৃত্যে একেবারে অত্যন্ত ওস্তাদ ছিলেন। আরেকটি জায়গায় দুজনের অদ্ভুত মিল আছে, মানুষের প্রতি সীমাহীন দরদ। ঠাকুর আমরা জানি তীর্থ করতে গিয়ে মথুর মোহনকে দিয়ে সাধারণ মানুষের জন্য যতক্ষণ না তেল সাবানের মাথার ব্যবস্থা করেছেন, খাওয়ার ব্যবস্থা করেছেন, তিনি কাশি যেতে রাজি হননি। আবার বিবেকানন্দকেও আমরা দেখব যে মানুষের প্রতি সীমাহীন দরদ তার একেবারে ছোট বয়স থেকে। এই যে ইংল্যান্ডে তিনি ছিলেন, তার রঙ্গরসিকতাও কিন্তু কম ছিল না। আজকে বিবেকানন্দের রঙ্গরসিকতা এবং যন্ত্রণা দুটো নিয়ে বলবো। একদিন খাচ্ছেন স্বামীজি, ঘরের বাইরে যে বড় কাঁচের দরজা ছিল, জানলা ছিল, সেখান দিয়ে সব মহিলারা হেঁটে যাচ্ছেন। তো স্বামীজি একটি কবিতা রচনা করেছিলেন, অসাধারণ কবিতা। টুপি মাথে, ছাতি হাতে, যাচ্ছে যত ছুরি, মুখে তারা মেখেছে ময়দা ঝুড়ি ঝুড়ি। এবং তারপর ইংরেজ মহিলা যারা বিবাহ করেন না কেমন হন, একেবারে চলিততম বাংলায় শারদানন্দজিকে বলছেন, বললো বুঝলি, এদের এখানে যারা বিয়ে করে না মহিলা, তারা হয় ফেটিয়ে যায়, নয় শুটকো মেরে যায়। এই ফ্যাট থেকে ফেটিয়ে এই বিবেকানন্দের পক্ষেই বলা সম্ভব। গতকাল একজনের সঙ্গে কথা হচ্ছিল বিবেকানন্দের চলিত বাংলা নিয়ে। চলিত বাংলা তিনি শুরু করেছিলেন, বঙ্কিমচন্দ্র হুতম পাঁচের বাংলাকে সহ্য করতে পারেননি, বলেছিলেন হুতমি বাংলা যেখানে অশ্লীলতা নয় সেখানে পবিত্রতা শূন্য। হুতমি ভাষা দরিদ্র, তাহার কোনো বাঁধন নাই, হুতমি ভাষা অসুন্দর, এবং সমালোচনা করেছিলেন। বিবেকানন্দের লেখায় আমরা পাই যে তিনি আঁপ কাঠে তক্তাপোষ লিখেছেন, দেয়ালে টিকটিকি লিখেছেন। উত্তর কলকাতার ছেলে ছিলেন, দেয়ালকে দেয়াল, কিন্তু সেটি লেখ্য ভাষায় দেয়ালকে দেয়াল বলা এর আর দ্বিতীয় নজির নেই। ঠিক একইভাবে যখন তিনি বলছেন যে ফেটিয়ে যায়, আর বিবেকানন্দকে ব্যবহার করেননি, কিন্তু মানুষ যে মোটা হচ্ছে, ফেটিয়ে যাচ্ছে, এটি নেই। তারপর আরেকদিন কথা হচ্ছে চা খাওয়া নিয়ে। এই যে দত্ত পরিবার, এরা একেবারে রন্ধনে পটীয়সী ছিলেন। বিশ্বনাথ নিজে খুব ভালো রান্না করতেন এবং নরেন্দ্রনাথও রান্না করতেন খুব ভালো, আমরা জানি। সেইখানে চা খাওয়া নিয়ে কথা হচ্ছে, আমেরিকানরা কি করে চা খায়। এবং 1895 সালে বিবেকানন্দ যেটি বলেছিলেন সেটি এখন আমরা সবাই বলছি, যে চায়ে দুধ দিয়ে খেলে পেটের অসুখ হয়। যারা চায়ের রসিক তারা দুধ ছাড়া চা খায়, এবং দুধের চা খেলে, বহু ডাক্তারই আজকাল বলছেন যে দুধ দিয়ে চা খেলে পেটের অসুখ হয়, তো অতএব অ্যাভয়েড মিল্ক। সেইটা নিয়ে স্বামীজি কথা বলেছিলেন মহেন্দ্রনাথকে, স্বামী শারদানন্দজিকে, এবং গুডউইন সেখানে ছিলেন। এবং সেখানে স্বামীজি অসাধারণভাবে একদিন রসিকতা করে গুডউইনকে কি করে পেয়েছিলেন সেটি স্টাডিকে বলেছিলেন। গুডউইন ছিলেন স্বামীজির দ্রুতশ্রুত লিপিকার। এই গুডউইনকে পাওয়া নিয়ে নানা রকম কথা আছে, কিন্তু বিবেকানন্দ নিজে বলেছিলেন কি করে পেয়েছিলেন। আমেরিকায় স্বামীজির যখন বক্তৃতা দিচ্ছেন, তখন একজন দ্রুত শ্রুত লিপিকারের প্রয়োজন হলো, বিজ্ঞাপন বেরোলো কাগজে। স্বামীজি বলছেন অনেকেই তার উত্তর দিলে, একজন উত্তর দিল, সে স্বামীজি শিকাগোর বক্তৃতা লিখে কাগজে পাঠিয়ে সেখান থেকে উপার্জন করত। সেই ছেলেটিও ইন্টারভিউয়ের সময় এলো, সেই ইংরেজ, সেই হচ্ছে গুডউইন। প্রথম সে লেখার জন্য টাকা নিত, তারপর সে বলল আমি আপনার সঙ্গে থাকবো। গুডউইন স্বামীজির সঙ্গে থেকে গিয়েছিল এবং কোনো রকমের পয়সা নিত না, অসীম কষ্ট করে একটি ঘরে থাকতো। ভারতবর্ষে চলে এসেছিল এবং স্বামীজি যখন ফিরছেন শিকাগো থেকে প্রথমবার, যে ছবিটি পাওয়া যায় সেখানে আমরা 4 জন বিদেশিকে দেখি, মিস্টার মিসেস সেভিয়ার, স্বামীজি এবং গুডউইন। ওই যে শিয়ালদা থেকে সবাই গাড়ি টেনে নিয়ে গিয়েছিল যুবকেরা, সেখানে গুডউইনও ছিলেন। এবং গুডউইন যখন স্বামীজিকে মাদ্রাজে বিভিন্ন মন্দিরে ঢুকতে দিল না কায়স্থ বলে, তখন একটি কথা বলেছিলেন, স্বামীজি চলুন আমরা সব ছেড়ে ছুড়ে আবার আমেরিকায় ফেরত যাই। গুডউইন বলেছিলেন, এবং ভারতীয় হয়ে গিয়েছিলেন পুরো গুডউইন। তিনি থাকতেন গোপাললাল শীলের বাড়িতে, স্বামীজির সঙ্গে সঙ্গ করতেন। শেষে
দুর্ভাগ্যজনকভাবে উটা কমান্ডে খেলা দেখতে গিয়ে অতি কম বয়সে মারা যান। ক্রিকেট খেলার প্রতি তার টান ছিল। তিনি শারদানন্দজিকে একদিন জোর করে ক্রিকেট খেলা দেখতে নিয়ে গিয়েছিলেন। শারদানন্দজির অত ক্রিকেটের প্রতি টান ছিল না, কিন্তু গুডউইনের প্রচণ্ড টান ছিল। একটি খবর আজকাল প্রায় আমরা দেখি যে বিবেকানন্দ ইডেন গার্ডেন্সে খেলেছিলেন এবং তার ভাইরাল হয়েছে ছবি, একটা সেই ছবিটাকে ডক্টর ছবি। বিবেকানন্দ কিন্তু কোনোদিন ক্রিকেট মাঠে যাননি, ইংল্যান্ডে যেতেই পারতেন, কিন্তু গুডউইন নিয়ে গিয়েছিলেন শারদানন্দজিকে। গুডউইনের গোঁপের খুব শখ ছিল, তো সেই গোঁপ নিয়ে একদিন বলছেন, দেখো আজকে আমি গোঁপটা কাটলাম, কিন্তু আমার গোঁপটা অসাধারণ মডেল হতে পারত। তখন স্বামীজি খাচ্ছিলেন, খেতে খেতে বললেন, হ্যাঁ খুব সুন্দর ঝাঁটার মডেল হতে পারত। শঙ্করীবাবু সহস্র বিবেকানন্দে লিখছেন যে গুডউইন জানতেন না যে তার দেহত্যাগের বহু বছর পরে গোঁপ নিয়ে একটি লেখা হবে এবং সুকুমার রায় লিখবেন, গোপের আমি গোপের তুমি তাই দিয়ে যাচ্ছে না। তো সে গুডউইনের গোপের প্রতি একটা খুব ছিল এবং শারদানন্দজির সঙ্গে বিবেকানন্দের সঙ্গে তিনি নানা রকমভাবে থাকতেন। শারদানন্দজিকে তিনি নানা সময় শরীর ভারী ছিল বলে কথা বলতেন। ইংল্যান্ডে আরেকটি জিনিস আমরা লক্ষ্য করি, জানেন, স্বামী লোকেশ্বরানন্দজি বলতেন যে তুমি যে ভালো মানুষ সেটা কি করে বুঝবে। তো বলেই স্বামীজি বলতেন, লোকেশ্বরজি বলতেন, দেখো যারা সাধারণ মানুষ তারা তোমাকে কিভাবে ভালোবাসছে সেটি হচ্ছে দেখবার জিনিস। বিবেকানন্দ যখন একদম ছোট কলকাতার বাড়িতে আছেন, 14 বছরের জন্মদিনে বাবা একটি টাট্টু ঘোড়া কিনে দিয়েছিলেন। সেই ঘোড়া নিয়ে বিবেকানন্দ ছুটে বেড়াতেন উত্তর কলকাতায়। তখনকার 14 বছরের ঘোড়া কিনে দেওয়া মানে এখন বাইক কিনে দেওয়া। তো বিশ্বনাথ দিয়েছিলেন এবং বাড়ির যারা কাজের মানুষ ছিলেন তারা স্বামীজিকে নানা রকম গল্প করতেন এবং তিনি অশ্বরাজ সেই পঙ্খিরাজ ঘোড়ায় হারিয়ে যাচ্ছেন, স্বামীজি স্বপ্ন দেখতেন। সেটা এ নিয়ে অনেক লেখা আছে। যখন স্বামীজি ফ্রান্সিস লেগেটের বাড়িতে আমেরিকায় ছিলেন, তখন সেই লেগেটের যিনি কাজের মানুষ তিনি স্বামীজিকে বলেছিলেন, দেখুন আমি অনেক রাজারাজরার সঙ্গে আমার পরিচয় আছে, আমি তাদের ঘর ঝাড় দিয়েছি, তাদের সঙ্গে থেকেছি, তাদের কাছ থেকে দেখেছি, কিন্তু আপনি সন্ন্যাসী বলুন আর যাই বলুন, আসলে কিন্তু আপনি সন্ন্যাসীর আড়ালে একজন রাজা। রোমারোলা এই সূত্র ধরে লিখেছেন, among its flotsam and jetsam he was nothing but a nameless sannyasin with a saffron robe among 1,000 others, but the fires of genius burned in his eyes. He was a prince despite all disguise. ঠিক সেই রকম ভাবে ইংল্যান্ডে হেনরিয়েটা মুলারের বাড়িতে একজন কাজের মাসি ছিলেন। তিনি আর সবাইকে প্রচন্ড গালাগালি দিতেন, শারদানন্দজিকে দিতেন, মহেন্দ্রনাথকে দিতেন, এবং যখনই বলতে হতো, যখন বলতেন তারা যে স্বামীজি এটা করেছেন, সঙ্গে সঙ্গে না না, হি ইজ এ গ্রেট ম্যান, হি ইজ এ গ্রেট ম্যান, তিনি অসম্ভব আমাকে সম্মান করেন, আমি তাকে অসম্ভব শ্রদ্ধা করি ইত্যাদি। স্টার্ডি স্বামীজির জন্য পাইপের তামাক নিয়ে এসছেন। তো সেই তামাকটা স্বামীজির খেয়ে ভালো লাগেনি, তো বারবার পাইপটাকে ঠুকছেন টেবিলে, কিছুতেই আর সেই তামাকে মন বসছে, আর তামাকটা গিয়ে ফেন্ডারের পাশে থুতু হয়েছে। পরে সেই কাজের মাসি একেবারে চেপে ধরেছেন, এখানে থুতু খেয়ে ফেলেছে। তখন মহেন্দ্রনাথ প্রাণ বাঁচাতে বলছেন, স্বামীজি ফেলেছেন ওটা, ব্যাস স্বামীজি ফেলেছেন তো 7 খুন মাপ। আমরা জানি ফ্রান্সিস লেগেটের বাড়িতে স্কেটিং বুট পরে দামি কার্পেট ছিঁড়ে দিয়েছিলেন স্বামীজি। এইসবগুলো ইংল্যান্ডের স্বামীজির সব মজার মজার অনেক ঘটনা আছে, কিন্তু যন্ত্রণার ঘটনাটা এবার বলবো। ইংল্যান্ডে স্বামীজির প্রথম হার্ট অ্যাটাকটা হয়। মহেন্দ্রনাথ দেখেছিলেন, স্বামীজি কথা বলতে বলতে স্বামীজির ঘাম শুরু হয়, সারা দেহে একটা যন্ত্রণা শুরু হয়, এবং মিস্টার ফক্সও সেখানে উপস্থিত ছিলেন। স্বামীজি কিছুক্ষণ চুপ করে বসে থাকেন, তারপর মিস্টার ফক্সকে বলেন, আমার আজকে হার্ট ফেলিওর হতে যাচ্ছিল, এটা আমাদের পারিবারিক অসুখ, আমার বাবাও এই অসুখে মারা গিয়েছিলেন। 32 বছর বয়সে। এটা কেন বললাম, ইদানিংকালে একটা নতুন শুরু হয়েছে দিক, বিবেকানন্দের অসুখ নিয়ে আলোচনা করা। বিবেকানন্দের ডায়াবেটিস হয়েছিল এবং একটি কলকাতার একজন ভদ্রলোক আছেন, তিনি অসুখ নিয়ে ডকুমেন্টারি বানাচ্ছেন। মানে আমরা বিবেকানন্দ কি দিয়েছেন সেটা বললাম না, অসুখের যন্ত্রণাটাকে পেয়েছেন বললাম না। 32 বছরের একটা ছেলে ফার্স্ট হার্ট অ্যাটাক হয়। যারা ডাক্তারবাবু আছেন তারা বলেন এনি হার্ট অ্যাটাক বিলো দ্য এজ অফ 40 ইজ রিস্কি। 40 বছর পরে হার্ট অ্যাটাক করে তাও সে বাঁচতে পারে, কিন্তু 32 বছর বয়সের একটি ছেলে
ইংল্যান্ডে কথা বলতে বলতে তার দেহগত পরিবর্তন হলো। যখন হার্ট অ্যাটাক হয় তখন বুকে একটা অসম্ভব ব্যথা হয় এবং দেহে পরিবর্তন আসে। বিবেকানন্দ চুপ করে বসে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন এটা আমাদের বংশগত, আমার বাবারও এরকম এরকম ভাবে মারা গিয়েছিলেন। এই ক্ষেত্রে আমরা ভূপেন্দ্রনাথের একটি কথা স্মরণ করতে পারি। খবর এলো বেলুর মঠ থেকে স্বামীজি মারা গেছেন। যখন সেই খবরটি উত্তর কলকাতার দত্তবাড়িতে পৌঁছলো, তখন ভুবনেশ্বরী দেবী উচ্চ ঈশ্বরে কাঁদতে শুরু করলেন, বলেন বেশ তো ভালো হয়ে উঠছিল, হঠাৎ কি হলো? ভূপেন্দ্রনাথ তখন তার মাকে বলেছিলেন বাবার যে ব্যারাম সেই ব্যারাম হয়েছিল। বাবা মারা গিয়েছিলেন মাত্র 48 বছর বয়সে মারা যান। স্বামীজিও সেই রকম 39 বছর বয়সে চলে যান। ডায়াবেটিস এবং হার্ট বাড়ি থেকে গ্রহণ করেছিলেন, কিন্তু সেই বসে থাকার পরে থেমে কিন্তু থাকেননি। সেদিনই বিকালবেলা বক্তৃতা করতে চলে গিয়েছিলেন। এবং যখন ইংল্যান্ডে ছিলেন আমরা জানি স্বামীজি বহু মানুষের বাড়িতে নিমন্ত্রণ পেতেন। দুপুরবেলায় যেতেন, মধ্যাহ্নভোজ সেরে বিকেলবেলায় চা খেয়ে বাড়িতে ফিরতেন এবং সেখানে গুডবিনও যেতেন না বা বাড়ির কেউ যেতেন না। আমি গত সপ্তাহে বলেছিলাম যে পাদ্রীরা কিরম করে স্বামীজির পিছনে লেগেছিলেন। একজন পাদ্রী এগিয়ে এসেছিলেন, তিনি স্বামীজির বক্তৃতা শুনতে আসতেন এবং তিনি বক্তৃতা করতে শুরু করেন ইংল্যান্ডে যে এই যে আমার কথা, আমার যে বক্তৃতা, আমার যে ধর্মবোধ বিবেকানন্দ থেকে আমি পেয়েছি, অতএব আপনারা বিবেকানন্দের বক্তৃতা শুনতে যান। তিনি চাকাটা ঘুরিয়ে দিলেন এবং চাকা ঘোরানোর পরে অনেক মানুষ তার বক্তৃতা শুনতে এলেন। সে পাদ্রী যে সঙ্গে স্বামীজির কিন্তু গভীর কোনো সখ্যতা হয়নি, কিন্তু স্বামীজির ব্যক্তিত্ব তাকে মোহিত করেছিল এবং দুপুরে হার্ট অ্যাটাক হয়ে গেছে, বিকেলবেলায় তিনি বক্তৃতা করতে গেছেন এবং সেখানে কিন্তু সেই বক্তৃতা যেভাবে করেন সেভাবেই করেছেন। আমার এই প্রসঙ্গে স্বামীজির একটি চিঠির কথা মনে পড়ে যায়। মৃত্যু যখন দরজায় কড়া নাড়ছে তখন নিবেদনে চিঠি লিখেছিলেন, যখন নিজের দিকে তাকাই বুঝতে পারি না আমি কেমন আছি, আর বুঝতেই যখন পারি না তখন বুঝতে হবে আমি ভালো আছি। 39 বছর বয়স, দুবার হার্ট অ্যাটাক, একটা কিডনি চলে গেছে, একটা চোখ চলে গেছে। যখন চোখ চলে গেল তখন নিজেকে রসিকতা করে বলতেন দেখ আমি হচ্ছি বৃহস্পতির গুরু, বুঝলি? শুক্রাচার্যের চোখ চলে গিয়েছিল, বলতেন দেখ আমার চোখটা চলে গেছে, আমি এখন একটা ঋষি হয়ে গেছি। পা ফুলে গেছে, বারবার পা ফুলছে, জানান দিচ্ছে শরীর চলে যাবে, তখন চিঠি লিখছেন নিবেদিতাকে, যখন বুঝতেই পারি না কেমন আছি তখন ধরে নিতে হবে আমি ভালো আছি। এই যে শরীরকে নিগেট করে এগিয়ে যাওয়া জীবনে, সেটি বিবেকানন্দের জীবনের একটা বড় শিক্ষা। যখন দ্বিতীয়বার হার্ট অ্যাটাক হয় গরুর গাড়ির মধ্যে, তখন মিসেস সেভিয়ার তাকে বলেন যে আপনি গিয়ে চলুন মায়াবতীতে বিশ্রাম নিন, আর কাজ করতে হবে না। তখনও তিনি কিন্তু ছেড়ে আসেননি, তিনি কাজ করতে শুরু করেন এবং এক সময় 39 বছর বয়সে চলেই যান। আমার মনে হয় যে যন্ত্রণাটা আমাদের অনুভব করা উচিত যে 32 বছরের একটি ছেলে, তিনি ভারতের কথা বলছেন, নিজের তো কথা বলছেন না যে তোমরা আমাকে টাকা দাও। বক্তৃতা শেষে টুপিটা খুলে বলছেন এখানে টাকা রাখো, আমি একটা মিশন তৈরি করবো। তখন তো মিশন নেই, কিসের মিশন? কারুর প্রতিনিধি না, নিজের প্রতিনিধি। আর সবাই তো অর্গানাইজেশনকে রিপ্রেজেন্ট করেছিল শিকাগোয়। বিবেকানন্দ কোনো অর্গানাইজেশন নেই, আমি অর্গানাইজেশন, ওয়ান ম্যান আর্মি। সেই লোকটি কিন্তু স্বচ্ছন্দে 32 বছর বয়সে সব কিছু থেকে গুটিয়ে নিয়ে একেবারে আমেরিকায় চলে গিয়ে থাকতে পারতো, আসার দরকার ছিল না। কারণ এই ঘটনার 2 বছর পর তিনি রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করবেন। কাউকে টাকাও তিনি বলেননি, বক্তৃতার পর টুপি খুলে বলেননি যে টাকা দাও আমার প্রতিষ্ঠানের জন্য। কিসের প্রতিষ্ঠান? কিন্তু প্রত্যেক স্তরে তিনি ভারতবর্ষের কথা বলেছিলেন। মনে রাখতে হবে স্বামীজি বিশ্বাস করতেন যে ভারতবর্ষ পথ দেখাবে। স্বামীজি যখন দ্বিতীয়বার বিদেশ থেকে ফিরছেন রুবেটিনো জাহাজে, তখন একটি পাদ্রীর সঙ্গে স্বামীজির দেখা হয়। প্রথম স্বামীজিকে তিনি পছন্দ করেননি, কিন্তু পরের দিকে তিনি তার বন্ধু হয়ে ওঠেন এবং যখন বন্ধু হয়ে ওঠেন ফিরছেন, তখন তাকে বলছেন যে ইংল্যান্ড আমাদের শিক্ষা দিক, আমেরিকা আমাদের প্রযুক্তি শেখাক, কিন্তু সাবধান কেউ যেন আমাদের ধর্ম শেখাতে না যায়। এই যে স্বামীজির কথা জাহাজে বলছেন তিনি,
রুবেটিনো জাহাজে কালখান অপূর্ব লেখা লিখেছিলেন। এবং যখন জাহাজ প্রায় বোম্বেতে সে ভিড়ছে, তার আগের রাত্রে স্বামীজি বলছেন, যারা কৃষ্ণের সমর্থক তারা তাকে নিয়ে কথা বলুক, যারা খ্রিস্টের সমর্থক তারা তাকে নিয়ে কথা বলুক, তুমি সব সময় মনে রাখবে স্বরূপত তুমি এবং আমি এক, ইউ অ্যান্ড আই আর ওয়ান। এই কথা বিদেশে বলা অত সোজা জিনিস নয়। তারা বলতেন আমরা রাজার জাত, আমরা কেন তোমার কথা শুনবো, তুমি কালো চামড়া, তুমি এসে বলবে আর আমি মনে করবো যে ইউ অ্যান্ড আই আর ওয়ান। সবাই যারা বিবেকানন্দের বক্তৃতা শুনতেন, সেই মিস্টার ফক্স বলছেন, সবাই যে স্বামীজির কথা বুঝতেন তা না, বেদান্ত বুঝতে পারতেন না, বোঝা সম্ভব ছিল না, কিন্তু কেন আসতেন? কারণ স্বামীজি জলের মতো করে জিনিসটি বুঝিয়ে দিতেন। এবং স্বামীজির যে দেহ সৌন্দর্য ছিল, তার যে অসাধারণ চোখ দুটো ছিল, সেই চোখ দেখতে, তার বক্তৃতা শুনতে তারা এসে পৌঁছতেন। রোমা রোলা তার বইতে লিখছেন, আ পেয়ার অফ আইস ফলোড মি। আমি যখন বিবেকানন্দ পড়ি তখন একজোড়া চোখ আমাকে অনুসরণ করে বেড়ায়। এবং সেই চোখের বর্ণনা দিয়েছিলেন স্বামীজির বন্ধু আচার্য ব্রজেন্দ্রনাথ শীল। তিনি লিখছেন, বিবেকানন্দের চোখ কেমন ছিল? বুদ্ধিতে ব্যঞ্জনায়, পরিহাসে করুণায় দৃপ্ত প্রখর ছিল সে চক্ষু, ভাবাবেগে ছিল তন্ময়, চেতনার গভীরে তা অবলীলায় অবগাহন করিত, রোষে হইয়া উঠিত অগ্নিবর্ষী, সেই দৃষ্টির ইন্দ্রজাল হইতে কাহারও অব্যাহতি ছিল না। এই মানুষটিকে দেখে তারা মনোগতভাবে শান্তি পেতেন। এটি তো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। কেট স্যানবার্ন বিবেকানন্দের ছবি লাগিয়েছিলেন আমেরিকার ল্যাম্প পোস্টে শিকাগোর সময়। দেখা গেল কি, বক্তৃতা দিয়েছিলেন, লোকে বেরোচ্ছে আর ছবিটা ছিঁড়ে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। তার ভীষণ খারাপ লাগলো, যে কি কথা, এই মানুষটা ছবিটা, আর ছেঁড়া তো সবসময় একরকম হয় না, কেউ তার খামচি করে ছিঁড়ে নিয়ে যাচ্ছে। তখন তিনি কি করলেন, রাত্রিবেলায় লোক লাগিয়ে সেই ছবিগুলো সরিয়ে দিলেন, যে দরকার নেই ছবি। কিন্তু তারা মনে করেছিলেন যে এই ছবি বাড়িতে নিয়ে গেলে আমি শান্তি পাবো। বিবেকানন্দের কথা যারা শুনতেন, তারা, সিস্টার ক্রিস্টিন বলছেন যে ব্লেসেড আর দোজ হু লিভড উইথ হিম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড থ্রাইস ব্লেসেড আর দোজ হু কেম টু হিজ ফিট। তার কাছে যারা পৌঁছেছিলেন তারা ব্লেসেড, কারণ বিবেকানন্দের উপস্থিতি তাদের একটা মানসিক আনন্দ দিত। এবং এই উপস্থিতির পেছনে ছিল বিবেকানন্দের এক সীমাহীন পবিত্রতা। বারবার যে কথাটি স্বামীজি বলেছিলেন, যে আমি যখন মেয়েদের শিক্ষা নিয়ে কথা বলছেন, তখন বলছেন আমাদের মেয়েরা শিক্ষিত হোক আমি খুব চাই, কিন্তু পবিত্রতা বাদ দিয়ে তা আমি চাই না। এই পবিত্রতা মানেই হচ্ছে রক্তমজ্জা হারে কারুর প্রতি কোনো উষ্মা নয়। বিবেকানন্দের বৈশিষ্ট্য কি? টেড়ে গালাগাল করেছেন একজনকে, তিনি এসে বললেন যে আপনি আমাকে এরকম গালাগাল দিলেন, এটা কি ঠিক করলেন? স্বামীজির, আমি তো বলিনি আমি ঠিক করেছি। এইটাই হচ্ছে পিউরিটি অফ মাইন্ড। খুব গালাগাল দিয়েছেন তাকে। তিনি পরে বলছেন যে আপনি আমাকে এত গালাগাল দিলেন, আপনি কি এটা ঠিক করলেন? স্বামীজি বলেন, আমি তো একবারও বলিনি আমি ঠিক করেছি, ও সেই মুহূর্তে বলেছিলাম সব ভুলে যাও। এই যে জীবনটাকে দেখা, বড় আঙ্গিকে নিজেকে ফেলা, এটি তো সবচেয়ে বড় শিক্ষা। জোসেফের ম্যাকলাউড বিবেকানন্দের শিকাগোর পরে এসে ইংল্যান্ডে তার বক্তৃতা শুনেছিলেন। এবং আমরা জানি 29শে জানুয়ারি থেকে জোসেফিন নিজের বয়স গুনতে শুরু করতেন। 29শে জানুয়ারি 1895, সেদিন ছিল জোসেফিন ম্যাকলাউড বিবেকানন্দকে প্রথম দেখেন। মনে করতেন এটি আমার জন্মদিন, এবং পরে বলে গেছেন যে যখন তার 84 বছর বয়স, বলছেন এটা হচ্ছে আমার ফিজিক্যাল বার্থডে আর ওটা হচ্ছে আমার স্পিরিচুয়াল বার্থডে। অসাধারণ ধনীর দুলালি ছিলেন জোসেফিন ম্যাকলাউড। এবং বিবেকানন্দ যখন ছিলেন তখন কেউ না কেউ ইংল্যান্ডে তাদের প্রত্যেক দিন 11টার সময় ফল পাঠাতেন। কে পাঠাতেন এখনো জানা যায় না। এবং যেসব ফল ওখানে হয় না, রেয়ার ফ্রুটস, সেটাও 11টার সময় ঠিক চলে আসতো। কোন দোকান বা কে টাকা দিয়েছেন কেউ জানে না, কিন্তু চলে আসতো। এই যে সীমাহীন ভালোবাসা, এ কোনো দ্বিতীয় ব্যক্তি পাননি। যেসব ভারতীয় পাশ্চাত্যে সম্মান পেয়েছেন, মনে রাখবেন তারা পুরস্কার পাওয়ার পরে তারা সম্মান পেয়েছেন বিদেশে, কিন্তু এর তো কিছুই নেই, চালচুলো বলতে কিছুই নেই। যদি ইংল্যান্ডের লোকেরা তাড়িয়ে দেয়, আবার চলে আসতে হবে সেই বরানগর মঠে, সেই গুরুভাইদের কাছে, অথবা মাদ্রাজে। কিন্তু এমন তার ব্যক্তিত্ব, এমন সে ব্যক্তিত্বের মাধুর্য,
এমন তার জীবন বোধ, এমন তার চলন বলন যে মানুষকে তিনি আকর্ষণ করতে পারতেন। এবং এটি যে করা সম্ভব বিবেকানন্দ সেটি দেখিয়েছিলেন। বিবেকানন্দ যখন ঘর ছেড়েছিলেন তখন একরকম নরেন্দ্রনাথ, আর যখন গিয়ে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছলেন তখন যেন অন্য এক মানুষ। তারপর ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে ইংল্যান্ড, সেই ইংল্যান্ডের আরও আমরা অনেক আলোচনা করব। আমি এখনো রাজযোগে প্রবেশই করিনি, তার কারণ বারবার বোঝানোর চেষ্টা করছি যে এই মানুষটি অসম্ভবকে সম্ভব করেছিলেন। এই যে অসম্ভবকে সম্ভব করা, আমেরিকাতে স্বামীজিকে রাজযোগের ওপর বক্তৃতা দিতে হয়নি, জ্ঞানযোগ বোঝাতে হয়নি, ভক্তিযোগ কর্মযোগ বোঝাতে হয়নি, কিন্তু ইংল্যান্ডে তিনি সে দায়িত্বটা নিয়েছিলেন। আমি বারবার কেন একটা কথা বলছি যে ভারতবর্ষের জন্যে তিনি এই কাজ করেছেন। এবং সেই বলেই আমি রবীন্দ্রনাথের বিখ্যাত মন্তব্যটা বলি, পূর্ব ও পশ্চিমকে দক্ষিণে ও বামে রাখিয়া তিনি মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসে পাশ্চাত্যকে অস্বীকার করিয়া সংকীর্ণ সংস্কারের মধ্যে ভারতবর্ষকে সীমাবদ্ধ করা তাহার জীবনের শিক্ষা নয়। গ্রহণ করিবার, সৃজন করিবার, মিলন করিবার অপূর্ব প্রতিভা তাহার ছিল। তিনি ভারতের সাধনাকে পশ্চিমে ও পশ্চিমের সাধনাকে ভারতে দিবার ও লইবার পথ রচনা করিতে গিয়া নিজের জীবনকে উৎসর্গ করিয়াছিলেন। এই যে বিবেকানন্দ তার জীবনকে উৎসর্গ করলেন কিসের জন্যে? এই দুটোর মিল ঘটানোর জন্যে। রবীন্দ্রনাথের নোবেল প্রাইজ অ্যাকসেপ্টেন্স স্পিচ পড়েন, দেখবেন কিভাবে সেখানে তিনি ভারত এবং পাশ্চাত্যের মিলনের কথা বলেছেন। যদি উদ্বোধনের প্রথম ভূমিকাটি পড়েন, দেখবেন সেখানে স্বামীজি লিখছেন যে উদ্বোধনের কাজ হচ্ছে পূব পশ্চিমের মিলন হচ্ছে উদ্বোধনের জীবন উদ্দেশ্য। তাই মিলন যখন জীবন উদ্দেশ্য, তখন হার্ট অ্যাটাক হোক, অপমান হোক বা যন্ত্রণাই হোক, তাকে কিছুতেই খুব নুব্জ করতে পারেনি। অত কষ্ট নিয়েও তিনি ভারতবর্ষের কথা বলে গেছেন। অ্যানি বেসান্তের একটি বক্তৃতার ছোট্ট অনুভূতির অংশ দিয়ে আজকে বলা শেষ করব। শিকাগোয় স্বামীজিকে দেখেছিলেন অ্যানি বেসান্ত। বলছেন, শিকাগোর ঘন আবহাওয়ার মধ্যে জ্বলন্ত ভারতীয় সূর্য, সন্ন্যাসী তিনি, কিন্তু প্রথম দর্শনে সন্ন্যাসীর চেয়ে সৈনিক বলে বেশি মনে হয়। বক্তৃতা মঞ্চ থেকে নেমে এসেছেন, দেশ ও জাতির গর্ব ফুটে আছে দেহের রেখায় রেখায়। ভারতবর্ষের বাণীকে তিনি বহন করে এনেছেন, ভারতবর্ষের নামে তিনি দাঁড়িয়েছেন। সকল দেশের রানীর মতো যে দেশ, তার কথা স্মরণ রেখেছেন এই চারণ সন্ন্যাসী। কবিরা এক জায়গাতে আরেক জায়গায় গান গাইতে যেত, তাদের চারণ বলতো। এই চারণ সন্ন্যাসী ভারতবর্ষের কথা বলবেন। যতই তোমার কষ্ট হোক, যতই তোমার যন্ত্রণা হোক, যাই হোক, তিনি বলে যাবেন এক কথা, ইউ অ্যান্ড আই আর ওয়ান। আজকে এইটুকু বললেই শেষ করলাম, আগামী দিন আবার বলবো।